জেনজি তারা কিন্তু শুধুমাত্র চাকরির কোটার জন্য বা কয়েকটা সরকারি চাকরির জন্য কিন্তু এত আত্মত্যাগ করেননি। এটা ওনারাও বলছেন, এবং যে কোনো সমাজবিজ্ঞানী, যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী, যে কোনো রাজনৈতিক কর্মী এটা বুঝতে পারবেন। তো ওনাদের যে আকাঙ্ক্ষা, যেটা বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বলা যায়, অ্যাসপিরেশন, সেটা সেখানে কিন্তু ছিল থার্স্ট ফর ডেমোক্রেসি। অ্যাকচুয়ালি শুধু ডেমোক্রেসি না, এ থার্স্ট ফর গুড গভর্নেন্স। ওনারা ন্যায় যে কথা বলছিলেন, যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সে জাস্টিসের ন্যায় বিচার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের আইনসভা, ওয়ান অফ দ্য থ্রি পিলার্স। তো সেখানে যাতে জাস্টিস এবং জাস্টিস প্রতিষ্ঠার জন্য কিভাবে একটা রিভাইজড, আমি কিন্তু পিআর কে প্রমোট করার কথা বলছি না, আমি আপনাদের কাছে খুব শীঘ্রই সে কথাটা বলবো। সো ওই প্রেক্ষাপটে আমরা আজকের আলোচনাটা দেখলে ভালো হবে, যে এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা জোটের আকাঙ্ক্ষা না, এটা কিন্তু আপনি আপনার যে কোনো তরুণ শিক্ষার্থীর সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন দে ওয়ান্ট জাস্টিস। এবং তারা যখন দেখবেন, অনেকে জানেন না কিন্তু, তারা যখন দেখবে যে আরে গণতন্ত্র মানে কিন্তু যে মাত্র 30-35% মানুষের সমর্থন পুষ্ট দল যখন 280 আসন অথবা ইভেন 151 আসন পেয়ে যখন এক ধরনের সাংবিধানিক স্বৈরাচার, এমনকি যদি সেখানে মানুষ হত্যা কেউ নাও করেন, গণতান্ত্রিক হতে চাইলেও, তখন কিন্তু এই মিলিয়নস অফ আমাদের যে প্রায় 4 কোটি ভোটার যারা জীবনে ভোটই দিতে পারেননি, তারা কিন্তু উইল হ্যাভ নট জাস্ট এ সারপ্রাইজ, দে উইল হ্যাভ এ শক। সো কেন এই ঘটনাটা ঘটে সেটা আপনাদের সামনে আপা ডেফিনেটলি বলবেন। পিআর পদ্ধতি এগেইন একাডেমিক ব্যাখ্যা করা দরকার নেই, যেখানে আপনারা সবাই জানেন যে দল যত বেশি ভোট পাবে সে তত বেশি বা ততগুলো আসন পাবে। কিন্তু পিআর পদ্ধতির মূল এসেন্স হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতি আছে 38টা সোফা, বাট আরো আসছে, সেখানে দেখুন যে আন্ডার দ্য ট্রেডিশনাল, আমি সনাতনী বলছি, এই পদ্ধতিতে আপনি তাত্ত্বিকভাবে, যদি রাজনৈতিক দলগুলো বলছেন যে 51% ভোট পেলে তিনি সরকার গঠন করবেন, 49% ভোট এর একটা আসনও পাবেন, আমি কিন্তু অঙ্ক করে দেখেছি যে 151% ভোট পাওয়ার দরকার নেই। আপনি হ্যাঁ, যদি 100-তে 300 আসনই আপনাকে জিততে হয়, এবং যদি টু ওয়ে কন্টেস্ট থাকে, মাইন্ডেড। সো টু ওয়ে কন্টেস্ট বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই, যদিও দুটো মেজর পার্টি 1991 থেকে 2001-8 চারটা নির্বাচনে মোটামুটি বাংলাদেশ একটা বাই পার্টি সিস্টেমের দিকে যাচ্ছিল। সর্বশেষ 2001-এ আমরা দেখেছি প্রায় 81% ভোট was captured by the two major political alliances. কিন্তু আবার এখন ইন দ্য অ্যাবসেন্স অফ পটেনশিয়াল, ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, এখন কিন্তু আবার বাই পার্টি সিস্টেম থেকে আমরা there is going to be a departure. সো যদি কোনো কারণে দুই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন কেবল 100-তে 100টি আসন, মানে 300 আসনই পাওয়ার জন্য আপনার 51% বা 50%-এর চেয়ে একটু বেশি ভোটের দরকার হবে। যদি একজনও স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, তাহলে কিন্তু আরো কম ভোটেই আপনি ওই আসনগুলো জিততে পারবেন। সো এনিওয়ে, ম্যাথমেটিক্যালি আমি দেখেছি যে লোয়ার লিমিট হচ্ছে অনেক টু পার্টি সিস্টেম আপনাকে মাত্র 27%, মাইন্ডেড, 27% ভোট পেলেই কিন্তু আপনি 151 আসন পেয়ে যাবেন, আপনি সরকার গঠন করতে পারবেন ইন এ ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল ওয়ে। এর চেয়ে বেশি দরকার নেই যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি আপনার প্রার্থীদেরকে নির্বাচনে দাঁড় করেন। সেটা হচ্ছে লোয়ার লিমিট, বাট অফকোর্স 27-এর নিচে হলে হবে না। যদি 2/3 মেজরিটি দরকার হয় আপনার, তাহলে সেটা 27-এর জায়গায় 34% ভোট দরকার। সো 34% হলে কিন্তু আপনি সংবিধান বদলানোর মতো ম্যান্ডেট পেয়ে যাবেন। আর তার চেয়ে সামান্য বেশি, আমি যেটা বললাম, যদি 50% হয়, তাহলে আপনি 100% আসনই দখল করতে পারবেন। তো কোনো দলের তো 100% আসন প্রয়োজন নেই। আর যেটা মোর লাইকলি, যদি থ্রি ওয়ে কন্টেস্ট হয়, থ্রি ওয়ে কন্টেস্ট ট্রায়াঙ্গুলার, তাহলে কিন্তু আরো কম ভোটে, I'd like you to note this, 18.54 is the number, 18-19% ভোট পেয়ে আপনি সরকার গঠনের জন্য কমফোর্টেবল মেজরিটি পেতে পারবেন। ভেরি অ্যালার্মিং। 19% যদি স্মার্টলি আপনি, ইফ ইউ ক্যান ফিল্ড ইউর ক্যান্ডিডেটস, যেখানে আপনার কোনো চান্স নেই সেখানে আপনি প্রার্থী দেবেন না, যেখানে যেমন আমেরিকান ইলেকশনসে যেমন বারাক ওবামা
ক্যালিফোর্নিয়াতে এসেছেন, কিন্তু কারোর সাথে মিট করেন, শুধু ফান্ড রেজিং ডিনার করে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাই করেছেন। উনি জানেন যে ক্যালিফোর্নিয়া সবগুলো ভোট অলরেডি ইন দ্য ব্যাগ। সো এনিওয়ে, ওসব টেকনিক্যাল আলোচনায় আমার মনে হয় আপনারা সবাই এখানে বিদগ্ধ, জানেন। আমার কথা হচ্ছে এই যে লোয়ার লিমিট 19%-এ আপনি মেজরিটি ফর্ম করার মতো এনাফ পাবেন। আর 4-way কন্টেস্টের ক্যালকুলেশন আমি করি না, যদি চতুর্মুখী কন্টেস্ট হয় তার মানে আরো কম, তার মানে 13-14 দরকার নেই, এর চেয়ে কম ভোটে আপনি জিততে পারবেন। হ্যাঁ, 4-way কন্টেস্টে বলেছি মিনিমাম প্রয়োজন হবে 13.26। সো এই নাম্বারগুলো যদি লিখে রাখেন একটু, 23%, তারপর 3-ওয়েতে 27 যদি 2-way হয়, তারপর 23, এরপর মাত্র 13%। আর সেখানে 4-way কন্টেস্টে 2/3 মেজরিটি পেতে হলে আপনার দরকার হবে মাত্র 17%। সো এনিওয়ে, সো দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন। এখন এইটার ক্ষেত্রে যে রিয়েল ওয়ার্ল্ড, এখন এগুলো তো থিওরিটিক্যাল পসিবিলিটিস, তাহলে বাস্তবে কি হয়েছে আপনাদের দু একটা বলি। 1991-এ যেটা অধ্যাপক আব্দুর রব বলেছেন, যে 1991-এ আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একই পরিমাণ ভোট পেয়েছিল, প্রায় 30% এবং 31%। আওয়ামী লীগ আসন পেয়েছিল 88, বিএনপি পেয়েছিল 140। এরপর জামাতের সাথে কয়েক সপ্তাহের একটা, আমি বলবো কয়েক সপ্তাহের, কারণ নারী আসনে নির্বাচন হয়ে যাওয়ার পর আর জোটের প্রয়োজন হয় নাই, যদিও দে কন্টিনিউড, কিন্তু এরপর আর প্রয়োজন নেই, কারণ 28টা নারী আসন নিয়েছিল বিএনপি, মাত্র 2টো জামাত। সো 168টা আসন নিয়ে আপনি 5 বছর ইজিলি আপনি বিনা অ্যালায়েন্সে থাকতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে এটা অত্যন্ত গণতান্ত্রিক এবং খুব ভালো নির্বাচন, কিন্তু 91-এর নির্বাচন আমরা মনে করি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ইলেকশনস। টার্ন আউট ওয়াজ ভেরি লো। ইভেন সেবার প্রমাণ হয়েছে যে একটা পুরানো ভোটার লিস্টেও কিন্তু একটা ভালো নির্বাচন করা যায় যদি সরকার আন্তরিক হয়। যাই হোক, এবং ওই সময়ে জামাত ইসলামী পেয়েছিল 12.4% ভোট, আসন পেয়েছিল অ্যাবাউট 6%। আর তার পরের নির্বাচন 1996-তে জামাত ইসলামী পেয়েছে 8.4%, সারা দেশে 300 আসনে, কিন্তু আসন পেয়েছেন 1%। এবং অন্য অনেক দল তারা গত 1991-এর পর বিভিন্ন নির্বাচনের সামান্য ভোট পেলেও আসন কিন্তু অনেকে মোটেও পান নাই। আবার 2001-এ এই রিভার্স ভাগ্য, যেটা যে সুবিধা পেয়েছে আওয়ামী লীগ 1996-তে, রিভার্স ভাগ্য কিন্তু 2001-এ তাদের হয়েছে 40.13% ভোট পেয়েও মাত্র 62, which is about 21%। তো আপনার যে পরিমাণ ভোট পাচ্ছেন, জনগণের সমর্থন পাচ্ছেন, তার অর্ধেক আসন, এবার চেয়ে কম হতে পারতো থিওরিটিক্যালি। আবার জোট 47% জামাত সহ পেয়ে কিন্তু 216, এবং যদি আপনি বিজেপি বা তৎকালীন জাতীয় পার্টি নাজির রহমান নাফি ধরেন, তাহলে 220। সো এই ডিসপ্যারিটি গুলো আমরা বাংলাদেশেই দেখেছি। 2018-র কথা তো ইভেন আপনি খেয়াল করুন, 2018-র কথা, যে নির্বাচনটা টোটালি রিগড, আমি নিজে গবেষণা করে দেখিয়েছি। সেখানেও এরকম রিগড হওয়ার পরও জাতীয় ঐক্য ফ্রন্ট কিন্তু 15% ভোট পেয়েছিল, 15 পয়েন্ট সাম, কিন্তু আসন পেয়েছে 2%। তাদেরকে মাত্র 7টা আসন দেওয়া হয়েছে। সো ডিসপ্যারিটি এরপরও অ্যাভয়েড করা যায় না। ইউকেতে, যেখানে আমরা নির্বাচন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ, গণতন্ত্রের সূতিকাগার, সেখানে সর্বশেষ নির্বাচনে লেবার পার্টি 63.3% আসন পেয়েছে, 412 আসন। জেরেমি করবেনের চেয়ে কম ভোট পেয়ে এবার কিন্তু বেশি আসন পেয়েছেন কিয়ার স্টারমার, এবং 34% ভোট। আর কনজারভেটিভরা, তো খেয়াল করুন, 34, জেরেমি করবেনকে বলা হয়েছিল ব্যর্থ, কিন্তু তার চেয়ে কম ভোট পেয়ে অনেক বেশি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, এবং কোনো জোট ছাড়া। আবার ইউকে রিফর্ম পার্টি, তারা 14% ভোট পেয়ে মাত্র 1% আসন পায় নাই। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার অপোনেন্টকে এইভাবে ডিভাইড করতে পারেন, যেটা আওয়ামী লীগের বা জোটের একটা অবজেক্টিভ ছিল, যে জোট ভাঙতে পারলে তত্ত্বাবধায়ক সরকার থাকার পরেও ইভেন ক্লিন একটা নির্বাচন হলেও আওয়ামী লীগ ইজিলি, যেটা অধ্যাপক রেভান সোবানা বলেছেন, যে যদি জোট এক্সিস্ট করে, এটা 2001-এ ওনার একটা ডেইলি স্টার আর্টিকেল এসেছিল, অধ্যাপক রেভান সোবানা বলেছেন যে if the four-party alliance exists, then Awami League runs the risk of becoming a permanent minority in Bangladesh politics. সেই লেখা থেকেই কিন্তু আমার এই বই লেখার স্টিমুলি এসেছিল, এবং আমি রিভিউ করেছি ওই কথা। আপনারা সম্ভব হলে স্যার ওই আর্টিকেলটা দেখবেন।
উনি বুঝতে পেরেছেন যে শুধু জোট থাকলে আওয়ামী লীগ আজীবনের জন্য মাইনরিটি হবে, কারণ এন্টার আওয়ামী লীগ ভোট যে প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করে তারা বরাবর সরকার গঠনের পরিমাণ ইভেন ইন এ ফেয়ার ইলেকশন তারা পাবে। সো তাদেরকে পরাজিত করতে হলে ইলেকশন সিস্টেমটাকে রিড করতে হবে, সেটাই গত 15-16 বছর আমরা দেখেছি। যাই হোক, আর মনে উদাহরণ দরকার নেই, বিজেপি উদাহরণ আছে যে কংগ্রেস অনেক বেশি ভোট পেয়ে অনেক কম আসন, পার্টিকুলারলি 9.5% সিট পেয়েছে গত নির্বাচনের আগেরটা, সেখানে প্রায় 20% ভোট পাওয়ার পর। অর্থাৎ মানে ভুরি ভুরি উদাহরণ আমরা দিতে পারি। যাই হোক, আমি পাওয়ার পয়েন্টে একটু মুহূর্তের জন্য যাই। আমার মনে হয় যে আপনারা যে স্টিমুলেশনটা দেখেছেন, আমরা কেন এই কথাগুলো মানে এই ব্যাপারটা আলাপ করতে চাই। এখন দেখুন, এখানে সবগুলো নির্বাচনের ভোট সিট প্যারিটি বিএনপি এবং আসছে না, আচ্ছা আচ্ছা দিচ্ছি আমার মনে হয় তাহলে এটা হবে। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমরা থিওরিটিক্যাল যে পসিবিলিটিস গুলো বর্তমানে মোটামুটি গণতান্ত্রিক দেশগুলোতে, স্পেশালি যেখানে টু পার্টি সিস্টেম, এটা কিন্তু মনে রাখতে হবে, যেমন জার্মানি, নর্দার্ন ইউরোপ, এগুলোকে কিন্তু আপনি অগণতান্ত্রিক দেশ বলতে পারেন না। ফ্রান্স, ইটালি, এগুলো কি অগণতান্ত্রিক দেশ? সো গণতন্ত্রের উদাহরণ তো শুধু, বা নিউজিল্যান্ড, পৃথিবীর যে দেশ সবার আগে নারীদের সার্বজনীন ভোটের ব্যবস্থা করেছে, দ্যাটস নিউজিল্যান্ড, নট ইভেন ফ্রান্স, নট ইভেন ইংল্যান্ড। এনিওয়ে, সো ইংল্যান্ড, আমেরিকা, এখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট আছে। আমাদের পার্শ্ববর্তী ভারতে আছে, আমাদের দেশেও আছে বা ছিল। এখন পিওর পিআর বা পিআর এর পক্ষে যারা বলেছেন, তারা এই দ্বিতীয় মেথডটা, আমি মনে করি সেটার কারণেই কতগুলো সমালোচনা এসছে, একটু আলাপ করবো আমরা। তারপর নিউজিল্যান্ডে প্র্যাকটিস করা হয় মিক্সড মেম্বার প্রপোর্শনাল বা এমএমপি, সেখানে অর্ধেক পিআর অর্ধেক আসন ভিত্তিক। ফ্রান্সে আছে 2 রাউন্ড সিস্টেম, তুরস্কে আছে প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে রান অফ, আমেরিকারও কতগুলো স্টেটে আছে। তারপর র্যাঙ্ক চয়েস, এই যে কদিন আগে আপনার যে মমদানি, উনি যে প্রাইমারিতে জিতলেন, আপনারা দেখেছেন নির্বাচনেরও, আমি নিউ ইয়র্কের কথা বলছি, কয়েকদিন পর কিন্তু চূড়ান্ত ফলাফল হয়েছে, অর্থাৎ প্রত্যেকে তার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি চয়েস সেটা জমা দেন। এসটিভি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট স্কটল্যান্ডে আছে, ব্লক ভোটিং, সব বিভিন্ন ভোটিং, সবগুলো আলাপ করার মতো সময় আমার থাকবে না। আর আমি এই কথাগুলো অলরেডি বলেছি যে কত পার্সেন্ট ভোট পেলে যে 3-way কন্টেস্ট হলে 4-way কন্টেস্ট হলে কত দরকার। মানে মোট কথা হচ্ছে অত্যন্ত কম ম্যান্ডেট নিয়ে আপনি ইউড বি গভর্নিং 100% অফ দ্য পিপল। আপনি তাদের জীবন জীবিকার সিদ্ধান্ত নেবেন, তাদের পড়াশোনা, স্বাস্থ্য, এডুকেশন, হেলথ কেয়ার, পলিটিক্স, ডিফেন্স, ইকোনমিক্স, ট্যাক্স, এগুলোর সিদ্ধান্ত নেবেন with the support of maybe 13 to 14% of the people. So if যেটা বললাম যে টু পার্টি সিস্টেমে মোটামুটি ফার্স্ট পাস দ্য পোস্ট ওয়ার্ক করে, আমাদের দেশে করছিল, আপনি কম ভোট, কারণ একটা দল যে সবগুলো আসলেই একটু একটু করে কম পাবে, এটা এমন তো সম্ভব না। সো যদিও 50% এর কথা বলছেন, কিন্তু যারা 40% ভোট পাবে তারা তো কোনো না কোনো আসনে ভালো করবে। সো দুই পার্টি মানে টু পার্টি সিস্টেমে এটা ওয়ার্ক করতে পারতো, স্টিল উইথ ডেফিসিয়েন্সিস। এখন দেখুন, যদি ইউনিপোলার হয়, আমি এখানে যে কথাটা বলছি যেটা মোর লাইকলি, যে এখানে থার্ড পয়েন্টটা, যেটা ইন এ ইউনিপোলার পলিটিক্যাল স্পেকট্রাম, মানে একটা বড় পার্টি, in the absence of second major party, the first past the post can lead to extremely skewed outcomes. মানে 40% ভোট, 90% আসন। যাই হোক, আর পরিসংখ্যান মনে হয় দেখানোর দরকার না আপনারা। এবং দেখুন, আজকেই পেলাম যে যখন আমরা ইংল্যান্ডের কথা বারবার বলছি, সেই লন্ডনে 10 জুলাই 2025 এই সিদ্ধান্ত হয়েছে, সরকারি সিদ্ধান্ত, যে ডিভলিউশন এন্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বিল তারা এনেছে। সেটার অধীনে অলরেডি তারা বলেছে মেয়রাল ইলেকশনস আর ওই যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম হবে না। অ্যাকচুয়ালি হতো না, শুধু গতবারের লন্ডন মেয়র ইলেকশন, এবং এবার এটা ওরা চোখের মধ্যে দেখিয়েছে। এখানে আমি ক্লিক করলে মনে হয় না ইয়ে হবে, তারা দেখিয়েছে যে মাত্র 1/3 ভোট ইজ এনাফ টু উইন মেয়রাল ইলেকশনস ইন ইংল্যান্ড। এবং সেজন্য ইংল্যান্ড ইজ অ্যাকচুয়ালি considering, number one, throwing away, trashing the upper house
যেটা বাংলাদেশে আমরা 20 বছর 30 বছর আগে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য আমরা বাইক্যামেরাল বলেছি, এবং এখন যে বাইক্যামেরাল বলে মনে হচ্ছে আমাদেরকে একটা লজেন্স, আমি কিন্তু সম্ভব হলে অন্য সময় দেখাতে পারবো এটা অপ্রয়োজনীয়, ইউজলেস। যদি যদি ডেমোক্রেটিকই না হলো, যদি ক্লোন অফ দ্য লোয়ার হাউসই হলো, তাহলে সেটা ইউজলেস, কোনো প্রয়োজন নেই। ইটস লাইক দ্য স্ট্যান্ডিং কমিটি অফ দ্য রুলিং পলিটিক্যাল পার্টি। সো এনিওয়ে, আপনি এই নিউজটা দেখবেন যে গভর্নমেন্ট ডিসিশন টু রেস্টোর দ্য সাপ্লিমেন্টারি ভোটিং, মানে সেখানে আপনি দুটা ভোট কমপক্ষে দেবেন, আপনার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস। যদি ফার্স্ট চয়েস যারা পেয়েছেন তারা যদি মনে করুন আমি যদি 50% বেশি মানুষের ফার্স্ট চয়েস ক্যান্ডিডেট হই, তাহলে অটোমেটিকলি ফার্স্ট রাউন্ডেই আমাকে ইলেক্টেড ঘোষণা করা হবে। আর না হলে আমাদের সেকেন্ড রাউন্ডের আমি কারো কারো সেকেন্ড চয়েস সেগুলো যোগ করে দেখা হবে। আদারওয়াইজ ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে আরেকবার কন্টেস্ট হবে, যেখানে ইংল্যান্ড ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। সেখানে বাংলাদেশের কোয়েশ্চেন ডাজন্ট হ্যাভ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের অত্যন্ত চৌকস সাংবাদিক ভাই বোনরাও অনেকে এই নিউজটা কিন্তু আজকে প্রায় 5 দিন হয়ে গেল, কেউ কিন্তু এই নিউজ দেননি। যাই হোক, কাইন্ডলি এটা আমি মনে করি এটা অ্যাটেনশন দাবি করে। যাই হোক, এখন আসলে স্ট্যান্ডার্ড যে মডেল, সেখানে নিউজিল্যান্ডে 2 ভোট, আপনি একটা পার্টি ভোট দেবেন, একটা দলকে ভোট, একটা ক্যান্ডিডেটকে ভোট। আমার একটা কথা বলতে হবে যে পিওর কিন্তু কেউ বলছে না। সো এই যে একটা সমালোচনা আপনি প্রায় দেখবেন টিভি টক শো গুলোতে, যে আমি আমার বাড়ি ধরুন শিবপুর, আমার ক্যান্ডিডেট আসবে গঙ্গাচড়া থেকে, আমার বাড়ি চাঁপানবাবগঞ্জ, আমার দল যাকে আমি যদি তাকে ভোটও দেই, দলের দেখা যাবে যে এমপিরা আসছে 20 জন 30 জন ঢাকা থেকে, মানে চিটগাং এর কক্সবাজারে একজন এসে তো চাঁপানবাবগঞ্জের ইস্যুস বুঝবেন না। এটা কিন্তু একটা রাবিশ ক্রিটিসিজম, ইট ইজ এ হোক্স। কারণ পিআর কেউ বলছে না। পিআর এর ভার্সন গুলোতে ওই রকম পিআর এখন কোথাও নেই। ইভেন নেপালে পিআর বলতে আমরা যেটা প্রপোজ করছি, সেখানে আসনগুলোতে এখনকার মতোই ভোট হবে। নিউজিল্যান্ডে 120 আসনের পার্লামেন্ট, 60টা আসন ফিল আপ হয়, যেখানে একজনের বিরুদ্ধে, মানে ডিরেক্টলি কন্টেস্টেড সিটস। আচ্ছা, আমাদের প্রিন্ট আউট কিন্তু এসে গেছে, যদি ভাইদের ফুল পেপার যদি দিতে চান একটু বার করে দিতে পারেন।